প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নির্ধারিত আলোচনার বিষয় লোকলোকান্তর। এটি লিখেছেন আল মাহমুদ। শুরুতেই যে প্রসঙ্গটি তোমাদের বলছি, আল মাহমুদ আমাদের বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এবং তোমাদের যে কবিতাটি আমরা পড়ছি সেই কবিতাটি তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এমসিকিউ অংশের জন্য আমাদের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ, টিকা, সারমর্ম যে অংশটুকুর আলোচনা, সে আলোচনা শুরু করছি আমরা। শুরুতেই দেখো, লোকান্তর লিখেছেন আল মাহমুদ। লোকান্তর, লোক ইহকাল, লোকান্তর হচ্ছে পরকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, লোকান্তর, লোক ইহকাল, লোকান্তর পরকাল, অর্থাৎ ইহকাল থেকে পরকাল। যাই হোক, বিস্তারিত আলোচনা পরে আসছে। লিখেছেন আল মাহমুদ। শুরুতে আমরা আল মাহমুদ সম্পর্কে একটু জেনে নেই। আল মাহমুদের প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা, মীর আব্দুস শুকুর আল মাহমুদ। সাহিত্যিক নাম হচ্ছে ওনার আল মাহমুদ। জন্ম তারিখ 11 জুলাই 1936 সাল। আর ওনার জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইল গ্রাম। কোন গ্রাম? মৌরাইল গ্রাম। পিতার নাম আব্দুর রব মীর এবং মাতার নাম হচ্ছে রওশন আরা মীর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, আল মাহমুদের পেশা কি ছিল? আমরা জানি আল মাহমুদের পেশা ছিল সাংবাদিকতা। উনি বেশ চাকরি করেছিলেন। আচ্ছা, উনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ছিলেন, সম্পাদক ছিলেন দৈনিক গণকণ্ঠ এবং দৈনিক কর্ণফুলী পত্রিকার। খুব গুরুত্বপূর্ণ যে কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক কর্ণফুলী এবং দৈনিক গণকণ্ঠের উনি সম্পাদক ছিলেন। আর মূলত উনি কি ছিলেন? সাংবাদিক ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসো আমরা আল মাহমুদের যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্ম নিয়ে একটু কথা বলছি। দেখো, আল মাহমুদের সাহিত্যকর্মগুলোর মধ্যে প্রথমে আমরা শিখব কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থগুলোর মধ্যে লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, মায়াবী পর্দা দুলে ওঠো, মিথ্যেবাদী রাখাল, দ্বিতীয় ভাঙ্গন, নদীর ভিতরে নদী ইত্যাদি। উপন্যাসগুলো ছিল ডাহুকি, খুব বিখ্যাত একটি উপন্যাস। উপমহাদেশ, আরও বিখ্যাত একটি উপন্যাস। আগুনের মেয়ে, পুরুষ সুন্দর, নিশিন্দা নারী। প্রবন্ধ গ্রন্থগুলোর মধ্যে কবির আত্মবিশ্বাস, দিনযাপন, নারী নিগ্রহ ইত্যাদি। গল্পগ্রন্থ হচ্ছে পানকৌড়ির রক্ত, খুব ইম্পর্টেন্ট একটি গল্পগ্রন্থ তোমাদের। গল্প বণিক, প্রেমের গল্প, ময়ূরীর মুখ। আর একটি জীবনী গ্রন্থ লিখেছিলেন আমাদের শেষ নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি জীবনী গ্রন্থ লিখেছিলেন। একটু খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আসো আমরা আলোচনা করছি আল মাহমুদের যে পুরস্কার এবং সম্মাননা। তোমরা জানো প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখো, পুরস্কারগুলোর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার অবশ্যই গুরুত্বপূর্ণ। ফিলিপস সাহিত্য পুরস্কার পেয়েছিলেন উনি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নাসিরুদ্দিন স্বর্ণপদক সহ বাংলাদেশ লেখক সংঘের পুরস্কার উনি পেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসো আমরা আল মাহমুদের যে আলোচ্য কবিতাটি আমরা পড়ছি লোকান্তর। সেই লোকান্তর কবিতাটি আল মাহমুদের যে লোকান্তর কাব্যগ্রন্থ রয়েছে সেই কাব্যগ্রন্থের নাম কবিতা, অর্থাৎ এই নামটি অনুসারেই গ্রন্থটির নাম হয়েছে লোকান্তর। এটি মূলত কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবির চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব পাখি তুল্য সেই কবি সত্তা সুন্দরের এবং রহস্যময়তার স্বপ্নসৌধে বিরাজমান। প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে তার বসবাস। আমরা যখন এর লিখিত অংশ এবং সারমর্ম অংশ আলোচনা করব তখন আরও বিস্তারিত আলোচনা আসছে। এরপর দেখো, মূল বাণী, মর্মবাণী বা উপজীব্য বিষয়। লোকান্তর কবিতার মূল বাণী হচ্ছে কবির আত্মপরিচয়মূলক বর্ণনা বা তার যে সৃষ্টির উল্লাস। কবিতার ছন্দ বিশ্লেষণ অংশ যদি আমরা আলোচনা করে দেখবা, লোকান্তর কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং এটি 14টি লাইন রয়েছে, 14 পংক্তি এবং 18 মাত্রার একটি সনেট। এটি একটি সনেট, এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে। আর এই সনেটটির মেলোবিন্যাস হচ্ছে এরকম: ক খ, খ ক, গ ঘ, ঘ গ, উ চ, চয় চয়। দেখো কিভাবে এটির মেলোবিন্যাসটা এরকম: প্রথম লাইনের সাথে চতুর্থ লাইন,
দ্বিতীয় লাইনের সাথে তৃতীয় লাইন, প্রথম 4 লাইন, পরের 4 লাইন, 5 থেকে 8, দেখো কি 5 এর সাথে 8, 6 এর সাথে 7, তারপর দেখো তারপরের ইয়েটা দেখো কিরকম, ষষ্ঠকের যে মিলবিন্যাসটা, ষষ্ঠকের মিলবিন্যাসটা একটু খেয়াল করে দেখো, ষষ্ঠকের মিলবিন্যাসটা একটু দেখো, একটু ভালো করে খেয়াল করো তোমরা, একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, তাহলে এটা যদি তোমার প্রত্যেকটা লাইন একটা করে 1 2 3 4 5 6 7 8 9 11 12 13 14, আচ্ছা তাহলে কি 4টা 4টা 8টা 8টা 6টা কটা 14টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ছন্দ বিশ্লেষণ অংশটি খেয়াল করতে পারলাম। মনে রাখবা এটি একটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা এবং এটি একটি সনেট, এই কথাটি মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর চলে আসি আমরা কবিতার যে মূল বিষয়বস্তু। আগে বলেছি লোকলোকান্তর কবিতাটি আল মাহমুদের একটি আত্মপরিচয়মূলক কবিতা, অর্থাৎ লোক থেকে লোকান্তর, ইহকাল থেকে পরকাল, অর্থাৎ যখন কবি ইহকাল থেকে পরকালে যাওয়ার চিন্তা করেন তখন তার মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতাবোধ কাজ করে, যে এত সুন্দর প্রকৃতি, এত মনোরম দৃশ্য, অর্থাৎ প্রকৃতির প্রতি, স্বদেশের প্রতি, মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি কবির যে আবেগ, যে চেতনা কবি ধারণ করেছিলেন, সেই চেতনাই এই আলোচ্য কবিতার মাধ্যমে কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন। দেখো কি বলছে, এই কবিতাটি আল মাহমুদের লোকলোকান্তর কাব্যের নাম কবিতা, এটি আমরা আগেই বলেছিলাম। এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবির চেতনা, তার কাব্য চেতনা, কবির কাব্য চেতনাকে কবি একটি সত্যিকারের সপ্রাণ অস্তিত্ব পাখি তুল্য, অর্থাৎ পাখির সাথে তুলনা করেছেন। এই পাখিটাটি কি দেখো, সেই কবিসত্তা যেন সুন্দরের এবং রহস্যময়তার স্বপ্ন সৌধে বিরাজমান, প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে তার বসবাস, অর্থাৎ এই পাখিটির বসবাস, অর্থাৎ কবিসত্তা কবির নিজের বসবাস। কবি চিত্রকল্পের মালা গেঁথে, দেখো এখানে চিত্রকল্প, এই যে সপ্রাণ এক পাখি তুল্য কথা বলছে, অর্থাৎ এখানে চিত্রকল্পের সাহায্যে তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান, বাস্তব করে তুলতে চান। এই কবিতায় এক সুগভীর বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা, দেখো বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা কবিকে কাতর করে, কবিকে আহত করে। আমি আগেই বলেছি এই যে বিচ্ছিন্নতা বোধ, অর্থাৎ তার যে প্রকৃতি থেকে, এই সৃষ্টির মাঝখান থেকে, হ্যাঁ, এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল এই সোনার বাংলা, অর্থাৎ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে কবি এতটাই বিমোহিত ছিলেন যে তার সমস্ত সত্তা যেন এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, অর্থাৎ এই সুন্দর একটি মায়াময় দেশ ছেড়ে, তার জন্মভূমি ছেড়ে যখন তাকে চলে যেতে হবে, এই যে বিচ্ছিন্নতাবোধ, এই বিচ্ছিন্নতাবোধ কবিকে কি করে, কষ্ট দেয়, তাকে কাতর করে, তাকে আহত করে। আর এখান থেকেই তার এই যে বিচ্ছিন্নতাবোধ, এই বিচ্ছিন্নতাবোধ তাকে কীভাবে প্রশমিত করতে চায়, যে তার সৃষ্টিকর্মের মাধ্যমে, তার লেখার মাধ্যমে, অর্থাৎ যে যত বেশি লিখবেন, যত বেশি সৃষ্টি, অর্থাৎ তার সৃষ্টির বিজয় যদি হয়, এই সৃষ্টির মধ্যেই কবি বেঁচে থাকবেন। দেখো কি বলছে, তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী, তার সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী, এই যে প্রত্যয় যে তার সৃষ্টির বিজয় হবেই, এই জন্য সে প্রচুর লিখতেন। এই যে তার সৃষ্টির বিজয়, এই বিজয়কে অবশ্যম্ভাবী জেনেই তার বিচ্ছিন্নতাবোধের বেদনাকে সে কি করে, প্রশমিত করে ফেলে। অর্থাৎ যখন সে চিন্তা করে যে তার সৃষ্টির বিজয়, অর্থাৎ তার যে সৃষ্টিকর্ম, এই সৃষ্টিকর্মের বিজয় অবশ্যম্ভাবী, তখনই তার এই বিচ্ছিন্নতাবোধ কমে আসে, প্রশমিত হয়। অর্থাৎ কবিতার সৃষ্টির মধ্যেই বেঁচে থাকবেন, এই প্রত্যয়ে তার বিচ্ছিন্নতাবোধটাকে প্রশমিত করতে চান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো তোমরা, আমরা লিখিত অংশে যখন এর আলোচনা করব তখন আরও বিস্তারিত আলোচনা আসবে। আশা করছি এমসিকিউ অংশের জন্য তোমাদের পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ টিকা এবং লাইন টু লাইন, প্রত্যেকটি লাইন টু লাইন তোমরা ভালো করে পড়বা। লোকলোকান্তর কবিতাটি অনেক ছোট, একটি সনেট, 14 লাইনের একটি কবিতা, কিন্তু কবিতার মূল বিষয়বস্তু বুঝতে তোমাদের অনেক কষ্ট হয়। আশা করছি এই আলোচনার মাধ্যমে তোমরা আসলে কবিতার মূল বিষয়বস্তুটি বুঝতে পারবে, যে বিচ্ছিন্নতাবোধটা কেন এবং এই তার বিচ্ছিন্নতা বোধ কীভাবে প্রশমিত করতে চান। এই অংশটি যদি তোমরা অনুধাবন করতে পারো, আশা করছি এই অংশ থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমাদের কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জন্য শুভকামনা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।